দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। সাথে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় মলাশয়ের ক্যান্সার, সচেতনতা ও চিকিৎসা। আজ আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য অতিথি হিসেবে আছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দীপক শাহ, আবাসিক চিকিৎসক, রেডিওথেরাপি, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি ডাক্তার সিদ্রা ইকবাল। স্বাগত জানাচ্ছি ডাক্তার দীপক শাহ আপনাকে ডক্টরস অন কলে। ধন্যবাদ যমুনা টিভিকে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেটে বসে থাকা দর্শকদেরকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে বিষয়ে আজ কথা বলবো আমরা রেকটাল ক্যান্সার নিয়ে। আমি যদি ভুল না করে থাকি, প্রতি 20 জনের মধ্যে একজনের প্রায় রেকটাল ক্যান্সার হওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছেন, বিশ্বব্যাপী যে রেকর্ডের কথা আমরা বলছি। আজকে প্রথমে শুরু করতে চাই, আসলে রেকটাল ক্যান্সার বা মলাশয়ের ক্যান্সার বলতে আমরা কি বুঝি? আচ্ছা, এটা বুঝতে হলে আমাকে একটু বাংলায় অ্যানাটমিটা একটু ব্যাখ্যা করতে হবে যে আসলে রেকটাম জায়গাটা কোথায় থাকে। এটা হচ্ছে আমাদের খাদ্যনালীর একটা অংশ, মানে ডিস্টাল, মানে শেষের দিকের অংশ, যেখানে আমাদের খাদ্যনালী পরিপাক হয়ে, খাদ্যনালীতে খাবার পরিপাক হয়ে যেখানে এসে জমা থাকে বেরিয়ে যাওয়ার জন্য, সেই অংশটাই হচ্ছে মলাশয় বা রেকটাম। তো এই জায়গাটাতে যদি কোনো ক্যান্সার হয়ে থাকে, স্বভাবত তাকেই আসলে রেকটাল ক্যান্সার বা মলাশয়ের ক্যান্সার বলে থাকে। এটা আমরা যদি দেখি যে অ্যানাল ক্যানেল, মানে যেখান থেকে আমাদের হচ্ছে পায়খানা বের হয়ে যায়, সেইখান থেকে মোটামুটি 3-4 সেন্টিমিটার উপরে থেকে আসলে রেকটামের শুরু, এবং সেটা আরও মোটামুটি আরও উপরে গিয়ে সিগময়েড কোলন নামক কোলনের একটা পোর্শন আছে, বৃহদান্ত্র বলে থাকি, সেই বৃহদন্তের সাথে সংযোগ হয়ে গিয়েছে। তো এই সিগময়েড কোলনের যে শেষ এবং অ্যানাল ক্যানেলের যে শুরু, এই দুইটার মাঝের যে ফোলা অংশটা, যেখানে আমাদের মল তৈরি হয়ে যেখানে সাময়িকভাবে অবস্থান করে নিষ্কাশিত হওয়ার জন্য, সেই জায়গাটিকেই আসলে মলাশয় বা রেকটাম বলা হয়ে থাকে। এবং এই জায়গায় উদ্ভূত যে কোনো ক্যান্সারকে আমরা বলি রেকটাল ক্যান্সার বা মলাশয়ের ক্যান্সার। আচ্ছা, খুব সুন্দর করে বিস্তারিতভাবে বললেন রেকটাল ক্যান্সারটা আসলে কি। তাহলে একটু জানতে চাইবো, রেকটাল ক্যান্সার হওয়ার কারণগুলো কি কি রয়েছে? হ্যাঁ, রেকটাল ক্যান্সার হওয়ার, অ্যাকচুয়ালি আমি বলি যে ক্যান্সার হওয়ার জন্য ডাইরেক্ট যদি কোনো আমি কারণকে আমি বলতে চাই, আসলে ডিরেক্টলি আসলে কোনো ওই রকম কারণ আসলে পাওয়া যাবে না। আমরা রেকটাল মানে ক্যান্সারের ক্ষেত্রে এই জন্য কারণ না বলে রিস্ক ফ্যাক্টর নামক একটা শব্দ ব্যবহার করে থাকি, যে কাদের হওয়ার সম্ভাবনা বেশি বা কোন ধরনের মানুষের ক্ষেত্রে এই রোগটার প্রাদুর্ভাব বেশি দেখা গিয়েছে। তো এই আমরা যদি রিস্ক ফ্যাক্টরকে বিবেচনা করি, তাহলে দেখা যাবে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন স্মোকিং, ধূমপান, মদ্যপান। হ্যাঁ, এই দুইটা একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর। সেই সাথে কিছু আমাদের খাদ্যাভ্যাসের ব্যাপার আছে, যেমন ফাস্টফুড জাতীয় খাবার বেশি খাওয়া, লাল মাংস বেশি খাওয়া, শাকসবজি কম খাওয়া, ফলমূল কম খাওয়া। হ্যাঁ, এগুলো কিন্তু রেকটাল ক্যান্সার, বা শুধুমাত্র রেকটাল ক্যান্সার নয়, রেকটাম এবং কোলন ক্যান্সার, দুই ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু মোটামুটি রিস্ক ফ্যাক্টরগুলো প্রায় একই রকম। এছাড়াও যে রিস্ক ফ্যাক্টরগুলা আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না, এরকম কিছু রিস্ক ফ্যাক্টরও কিন্তু আছে। যেমন কিছু কিছু মানুষ থাকে জন্মগতভাবেই তারা সাসেপ্টেবল টু ডেভেলপ রেকটাল ক্যান্সার, যে তারা জন্মগতভাবেই ওই ত্রুটিটা নিয়ে জন্মগ্রহণ করে, যে তারা জীবনের কোনো একটা সময় তাদের রেকটাল ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সবারই যে হবে এরকম না। দেখা যাচ্ছে যে ওই সম্ভাবনা নিয়ে যে যারা জন্মগ্রহণ করেছেন, আর যারা ওই সম্ভাবনা ছাড়া জন্মগ্রহণ করেছেন, যারা নিয়ে জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে রেকটাল ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এরকম কিছু রোগ কিন্তু থাকে, যেমন ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস নামক একটা রোগ আছে, এপিসি জিনের মিউটেশনের কারণে ক্যান্সার হয়ে থাকে। এগুলো কিন্তু আসলে আমি চেঞ্জ করতে পারবো না। এই সকল বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব, তবে সময় হয়েছে একটি বিরতি নেওয়ার। বিরতির পর আবার ফিরছি আলোচনায়। ঠিক।
দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আপনাদের সাথে আছি আমি সিদ্রা ইকবাল এবং আমার সাথে অতিথি হিসাবে আছেন ডাক্তার দীপক সাহা। আমরা কথা বলছিলাম রেকটাল ক্যান্সার নিয়ে এবং আপনি ইতিমধ্যে বলছিলেন যে রেকটাল ক্যান্সারের আগে যে ব্যাপারটা দেখা দিত সেটা হচ্ছে বয়সের একটা সীমাবদ্ধতা ছিল, কিন্তু বর্তমানে আসলে সেটা নেই, আমরা দেখতে পাচ্ছি না। এবং তার উপর অবশ্যই কিছু বিষয়ের আছে, প্রিডিসপোজিং যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো রয়েছে। তবে আমি এখন চলে আসতে চাই একটু লক্ষণের দিকে। যদি আমার রেকটাল ক্যান্সার হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি কি করে বুঝবো যে আমি রেকটাল ক্যান্সারে আক্রান্ত? লক্ষণগুলো আসলে কি? লক্ষণগুলোর মধ্যে লক্ষণগুলো কিন্তু খুবই সিম্পল। আচ্ছা, আমরা কিন্তু এই লক্ষণগুলোর সাথে সবাই কম বেশি পরিচিত। যেমন কারো জীবনে যদি ডিসেন্ট্রি হয়ে থাকে, তার যে লক্ষণটা রেকটাল ক্যান্সারের লক্ষণ কিন্তু প্রায় একই রকম। পার্থক্যটা হচ্ছে ডিসেন্ট্রির লক্ষণটা ওষুধ খাওয়ার পরে বা ডিসেন্ট্রি যখন সেরে যায় 3-4 দিন পরে জিনিসটা চলে যাবে, কিন্তু যদি এটা ক্যান্সার হয়ে থাকে সেটা যায় না, একটা দীর্ঘদিন থাকে। তো লক্ষণগুলো কেমন হতে পারে? যেমন আপনার মল ত্যাগের অভ্যাস যেটা ছিল সেটা হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়া, এটা কিন্তু একটা অন্যতম লক্ষণ। যে কিছু মানুষের মলত্যাগের আগে অভ্যাস ছিল ধরেন দিনে 1 বার বা 2 বার, বা তার কনসিস্টেন্সির একটা বিষয় ছিল, সেটার পরিবর্তন হচ্ছে। মানে উনি নিজেই বুঝতে পারবে যে ওনার অভ্যাসের সাথে এটা সাংঘর্ষিক। এই মলত্যাগের অভ্যাস পরিবর্তন, এটা হচ্ছে 1 নম্বর লক্ষণ। 2 নম্বর লক্ষণ হতে পারে যে পায়খানার সাথে পিচ্ছিল জাতীয় মিউকাস যাওয়া, যেটা ডিসেন্ট্রিতে হয়ে থাকে। 3 নম্বর হতে পারে যে আপনার পায়খানার আর্জ আসলো, কিন্তু আপনি ওয়াশরুমে গিয়ে অ্যাডিকুয়েট অ্যামাউন্টের যে মল নিষ্কাশন সেটা হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে অনেক একটা চাপ আপনি অনুভব করছেন, কিন্তু আপনি গিয়ে দেখছেন যে সেটা হচ্ছে না, এবং একটা পেইনফুল ডিফিকেশন বা মল ত্যাগের সময় একটা তলপেটে প্রচণ্ড পেইন হচ্ছে, এটাও একটা লক্ষণ। ইউজুয়ালি রোগটা যখন অ্যাডভান্স দিকে যায় তখন এই লক্ষণটা দেখা যায়। এছাড়া পায়খানার সাথে রক্ত আসতে পারে। এগুলো হচ্ছে লোকাল টিউমারের লোকাল অবস্থানের জন্য এই লক্ষণগুলো হরহামেশাই হয়ে থাকে। আর এই ক্যান্সারটা যখন দূরবর্তী কোনো অর্গানে ছড়িয়ে যায়, তখন কিন্তু যেসব অর্গানে ছড়িয়েছে তার একটা লক্ষণ যোগ হয়। যেমন যদি লিভারে ছড়িয়ে যায় তাহলে জন্ডিস হতে পারে, যদি হাড়ে ছড়িয়ে যায় তাহলে হাড়ে ব্যথা হতে পারে, বা যদি ফুসফুসে ছড়িয়ে যায় তাহলে কাশি বা কাশির সাথে রক্ত যাওয়া, এগুলো হতে। তবে এগুলো অনেক দূরবর্তী লক্ষণ। লাইফস্টাইলের কোনো প্রভাব আছে কিনা এই রেকটাল ক্যান্সার হওয়ার সাথে? লাইফস্টাইলের এখানে একটা ব্যাপক প্রভাব আছে, এটা বলতে হবে, কারণ গবেষণায় এসেছে কথাগুলো, যে যারা কনস্টিপেশনে ভুগছেন, যারা অধিক সময় বসে কাজ করছেন, তাদের কি হচ্ছে, একটা সময় গিয়ে অবেসিটি ডেভেলপ করছে, এবং সেই সাথে তাদের খাদ্যাভ্যাসটা কি হচ্ছে, বেশি বেশি কার্বোহাইড্রেট খাচ্ছি, আমরা ফাস্ট ফুড খাচ্ছি দ্রুত খাওয়ার জন্য। হ্যাঁ, তো কার্বোহাইড্রেট এবং আমাদের ইনঅ্যাক্টিভিটি দুটোই কিন্তু আমাদের অবেসিটির একটা অন্যতম কারণ। এবং এই অবেসিটি শুধুমাত্র কোলোরেক্টাল ক্যান্সার না, শরীরে আরও অনেক ক্যান্সার আছে যার জন্য কিন্তু অবেসিটি দায়ী। তো আপনার এই দুইটা বিষয়, যে আমাদের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি এবং আমাদের খাদ্যাভ্যাস, এগুলোর সাথে কিন্তু এই ক্যান্সারটা জড়িত। এবার একটু জানতে চাই কাদের মধ্যে এই ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেশি রয়েছে? আচ্ছা, তো আমি আগেই বলেছি যে এটা আগে বই পুস্তকে যে কথাটা বলতো, আমরা বর্তমানে সেই সিনারিওটা পাচ্ছি না। হ্যাঁ, তো কাদের হচ্ছে বেশি, এটা যদি আমি বলতে চাই, যারা জেনেটিক্যালি প্রেডিসপোজ থাকে তাদের সবচেয়ে বেশি হচ্ছে। যারা ওই যে ছোটবেলা মানে জন্ম থেকে যারা একটা ত্রুটি নিয়ে যেটা বললেন যে হতে পারে, তাদের সবচেয়ে বেশি হচ্ছে। আপনারা এটাকে স্ক্রিনিং করেন কিভাবে, বা এটার স্ক্রিনিং পদ্ধতি কি রয়েছে? আচ্ছা, একমাত্র স্ক্রিনিং পদ্ধতির মাধ্যমে কিন্তু এই রোগটার প্রাদুর্ভাব তো আর কমানো যাচ্ছে না, কমানো সম্ভব না, কারণ আমরা চাইলেই আমাদের লাইফস্টাইলটাকে ওইভাবে যে আমরা মডিফিকেশন করতে পারি তা কিন্তু আসলে সম্ভব হয় না। যদি আপনার ইনঅ্যাক্টিভিটি আপনার পেশা হয়ে থাকে, আপনি অ্যাক্টিভ হবেন কিভাবে? হ্যাঁ, তো আমরা যেটা করতে পারি যে স্ক্রিনিং প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে আপনার যে লাভটা হবে সেটা হচ্ছে রোগ যদি হয়ে থাকে আর্লিতে ধরা পড়বে। রোগ যদি হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন, যে রোগ হওয়ার যে পূর্বের অবস্থা সেটাও কিন্তু স্ক্রিনিংয়ের মাধ্যমে বোঝা যায়।
হ্যাঁ, স্ক্রিনিংটা কিভাবে করতে হয়? স্ক্রিনিংয়ের জন্য কিছু রিকমেন্ডেড টেস্ট আছে, যে টেস্টগুলোর মাধ্যমে আমরা স্ক্রিনিং করে থাকি, যেমন কলোনোস্কোপি তার মধ্যে অন্যতম, এবং ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট নামক একটা পরীক্ষা আছে, সেটাও করা হয়। এছাড়া সিগময়েডোস্কোপি আছে, এবং সিটি কোলানজিওগ্রাম নামক পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর করতে হয়। ইউজুয়ালি 50 বা তদূর্ধ্ব ব্যক্তিদের এই পরীক্ষাগুলো শুরু করতে হয়, এবং একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল আছে যে এতদিন পর পর করবেন। জি, যেহেতু হচ্ছে আমরা স্ক্রিনিং যদি তাড়াতাড়ি করতে পারি, চিকিৎসাটা দ্রুত হচ্ছে আপনারা করতে পারবেন, এবং তারই সাথে হচ্ছে কি রেকটাল ক্যান্সারের যে ভয়াবহতা সেটা থেকে আমরা আসলে নিত্রাণ পেতে পারি। এবার আমরা এ বিষয়ে আরও আলোচনা করব, তবে সময় হচ্ছে আরেকটি বিরতির। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার দীপক সাহা। কথা বলছিলেন আপনি কিভাবে স্ক্রিনিং করা যেতে পারে রেকটাল ক্যান্সারের, এবং আমরা জানলাম কিভাবে স্ক্রিনিং করা যেতে পারে। এবার একটু চলে আসি চিকিৎসার ক্ষেত্রে। যদি রেকটাল ক্যান্সার হয়ে থাকে, বর্তমানে বাংলাদেশে কি কি চিকিৎসা রয়েছে? আচ্ছা, চিকিৎসার আগে তো আপনাকে রোগটা নির্ণয় করতে হবে। অবশ্যই। তো রোগ নির্ণয়টাও কিন্তু আপনার চিকিৎসার মধ্যেই পড়বে, যেখান থেকে আমাদের কাজটা শুরু। যে পেশেন্ট ওই যে সিমটমগুলো, লক্ষণগুলোর কথা বললাম, এই লক্ষণগুলো নিয়ে যখন আসবে, তাকে কয়েকটা টেস্ট করতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে কলোনোস্কোপি, প্রক্টোস্কোপি করে দেখতে হবে যে তার রেকটাম বা কোলন এই জায়গাটা ঠিক আছে কিনা। যদি কোনো সাসপিশিয়াস যদি কোনো লেশন থাকে বা টিউমার থাকে, তাকে সেখান থেকে বায়োপসি নিতে হবে। আপনি বায়োপসি টেস্ট করলেন, পজিটিভ চলে আসলো, এই যে ক্যান্ডিডেট ফর ট্রিটমেন্ট। কলোনোস্কোপি নিয়ে একটু বলতে চাচ্ছিলাম। কলোনোস্কোপি বিষয়টা নিয়ে কিন্তু বর্তমানে একটা ধারণা রয়েছে, কলোনোস্কোপির ক্ষেত্রে অ্যানেস্থেশিয়া ইউজ করতে হতে পারে বা ঝুঁকি রয়েছে, এরকম কোনো বিষয় আছে কিনা কলোনোস্কোপি নিয়ে? না, এরকম আসলে ওই রকম যে কলোনোস্কোপি যে সেজন্য করা যাবে না, বন্ধ রাখতে হবে, এরকম কিন্তু কোনো ঝুঁকি নেই। আচ্ছা। হ্যাঁ, এবং আমার জানা মতে এটা মোটামুটি সেফ একটা প্রসিডিউর। একটু যন্ত্রণা হতে পারে, একটু অস্বস্তি হতে পারে, কিন্তু এইটার জন্য যে একটা এত বড় একটা ডায়াগনস্টিক মডালিটি, এটা কিন্তু আসলে বাদ দেওয়া যাবে না। সেক্ষেত্রে একেবারে করাটা হচ্ছে কি অবশ্যই করতে হবে, কলোনোস্কোপি ম্যান্ডেটরি। জি, বলছিলেন রোগ নির্ণয় বিষয়। রোগ নির্ণয় হওয়ার পরে আমাকে করতে হবে স্টেজিং। আমাকে কয়েকটা ইমেজিংয়ের মাধ্যমে আমাকে নিরূপণ করতে হবে যে রোগটা কোন স্টেজে রয়েছে। রোগটা কি রেকটামে যেখানে তৈরি হয়েছিল সেখানেই সীমাবদ্ধ আছে, নাকি ওখান থেকে দূরবর্তী কোনো জায়গায় পৌঁছেছে। যদি রোগটা সেখানেই সীমাবদ্ধ থাকে, তাহলে আমরা সেটাকে বলবো আর্লি স্টেজ, এবং রোগটা যদি তার আশেপাশের একটা এরিয়াতে যদি ছড়িয়ে যায়, আমরা তাকে বলবো হচ্ছে লোকালি অ্যাডভান্স স্টেজ। এবং রোগটা যদি দেখি যে দূরবর্তী, যে আগে বলেছিলাম যে লিভার, ফুসফুস, ব্রেইন, বোন, এই জায়গাগুলোতে ছড়িয়ে যায়, তখন আমরা বলবো মেটাস্ট্যাটিক ডিজিজ বা ছড়িয়ে পড়া ডিজিজ। তো এই তিনটা ক্যাটাগরিতে আগে আমরা ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পরে আমরা চিকিৎসায় দেবো। এক একটা ক্যাটাগরির জন্য কিন্তু চিকিৎসাটা এক এক রকম হবে। আচ্ছা, তাহলে আমি একটু প্রথম থেকে বলি, আর্লি স্টেজের ক্ষেত্রে আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? আর্লি স্টেজের ক্ষেত্রে আচ্ছা, প্রথমে আমি বলি যে রেকটাল ক্যান্সারের চিকিৎসাটার কি কি উইপন বা কি কি মোডালিটি ব্যবহার করে করা হয়। 1 নম্বর হচ্ছে অপারেশন, 2 নম্বর কিমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি, এবং 3 নম্বর হচ্ছে রেডিওথেরাপি। আচ্ছা। হ্যাঁ, তো এই তিনটা হচ্ছে আপনার অস্ত্র। এই তিনটা দিয়ে আসলে আপনি রেকটাল ক্যান্সারের চিকিৎসা করবেন। তো যারা আর্লি স্টেজে থাকবে, তাদের আগে মানে প্রাইমারি চিকিৎসাটা হবে সার্জারি। যারা একটু লোকালি অ্যাডভান্স থাকবে, তাদের চিকিৎসাটা হবে সার্জারির সাথে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি যোগ হবে। এবং রোগটা যদি দূরবর্তী কোনো ইয়েতে ছড়িয়ে যায়, তখন কিন্তু রোগটাকে আপনি আর কিওর করতে পারবেন না। তখন আমি যাই চিকিৎসা করি না কেন, এই চিকিৎসাটার নাম হবে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। মানে আমি রোগটা কিওর করতে পারবো না, কিন্তু ওনাকে একটা কোয়ালিটি অফ লাইফ যেন দিতে পারি সেই চেষ্টা করব। রোগীর যন্ত্রণাটা যেন কম থাকে, এবং রোগীর লাইফটা কিছুটা হলেও যেন একটু এক্সটেন্সিভ আমরা করতে পারি, এই চেষ্টা করব। তো বলেন। জি, রেডিওথেরাপির বিষয়ে আপনি বলছিলেন যে রেডিওথেরাপির আসলে ভূমিকা এখানে কতটুকু? সব ক্ষেত্রে রেডিওথেরাপি, যেহেতু বারবার বললেন যে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দুটো কিন্তু দিতে হতে পারে, কতটুকু ভূমিকা রয়েছে রেডিওথেরাপি? রেডিওথেরাপি শোনেন, যখন আমি একটা স্টেজে যদি একটা লোকালি অ্যাডভান্সড রেকটাল ক্যান্সারের পেশেন্ট যদি থাকে, হ্যাঁ, সেই পেশেন্টের চিকিৎসাটা হবে কিন্তু কিমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, তিনটারই কিন্তু একটা সফল কম্বিনেশনের মাধ্যমে আপনাকে ইরাডিকেট করতে হবে। আপনি কোনোটাকেই আপনি এখানে কম গুরুত্বপূর্ণ এটা বলার কোনো সুযোগ নেই আসলে। আচ্ছা।
তো আপনি বলতে পারেন যে রেডিওথেরাপি এটা কিভাবে দেওয়া যায়, হয়তো এরকম একটা প্রশ্ন থাকতে পারে। যে আমরা তো জানি সার্জারি কেটে ফেললো, কিমোথেরাপি হয়তো ইনজেকশনের মাধ্যমে কোনো ওষুধ ঢুকিয়ে দিল, কিমোথেরাপিউটিক ড্রাগস, কিন্তু রেডিওথেরাপিটা কিভাবে দেওয়া হয়? রেডিওথেরাপি দেওয়ার জন্য একটা রেডিওথেরাপি ডিভাইস বা মেশিন থাকে, যেখান থেকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন, হ্যাঁ, এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে এনার্জিটা, এই এনার্জিটাকে আমাদের শরীরের ভিতরে আমরা সেটাকে প্রবেশ করলে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে এনার্জি, সেই এনার্জিটা টিউমারকে ডাইরেক্ট কিল করতে পারে। এই হচ্ছে রেডিওথেরাপি। কিন্তু প্রসিডিউরটা আমি যত সহজে বললাম, বিষয়টা কিন্তু এত সহজ নয়। জি, আপনি হচ্ছে যেহেতু আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্টের কথা বললাম, সেই ক্ষেত্রে ওই বিষয়ে আমি যাচ্ছি না। যদি মাঝারি আকারের কোনো ক্যান্সার হয়ে থাকে বা হচ্ছে দেখা গেছে আশেপাশে একটু ছড়িয়েছে এবং রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দেওয়া হলো, সেই ক্ষেত্রে কি সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব কিনা খুব সংক্ষেপে জানতে চাচ্ছি, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সম্পূর্ণ নিরাময় হলেও তাকে কিন্তু সার্জারি করতেই হবে। আচ্ছা, সম্পূর্ণ নিরাময় হলেও সার্জারি করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট যদি ওল্ড এজড হয় এবং তার যদি শারীরিক সক্ষমতা অপারেশন নেওয়ার মতো না থাকে, এই ধরনের কিছু ক্ষেত্রে যদি কেমোথেরাপি এবং রেডিওথেরাপিতে রোগটা যদি চলে যায়, তাহলে আমরা ক্লোজ ফলো আপ বা অবজারভেশন আমরা এই পেশেন্টের জন্য করতে পারি। আচ্ছা, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি এই সকল বিষয় নিয়ে ইচ্ছা ছিল আরও কিছু প্রশ্ন করার, কিন্তু সময় স্বল্পতার জন্য আজকে হয়ে উঠছে না। আশা করছি আগামী কোনো পর্বে আবারও আপনার সাথে এই বিষয়ে কথা হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সনকলে আসার জন্য। ধন্যবাদ, সেই সাথে যমুনা টিভির দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।